সকাল সকাল নির্জন পরিবেশে খুব উৎকণ্ঠার সাথে গোল মিটিং বসেছে, কিন্তু বরাবরের মতন সবাই রুমে বসেনি। এই গোল মিটিংটা বসেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে যুক্ত হয়েছে অহনা, রিয়াদ, নুরা, নাহিদ এবং আহমেদের একমাত্র অ্যাসিস্ট্যান্ট ও ম্যানেজার সৌরভ। তারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও কলে জয়েন হয়ে মিটিং করছে। তাদের মিটিংয়ের মুখ্য বিষয় কিভাবে আহমেদ এবং রোজার মিল করানো যায়। যদিও মিল হয়ে গিয়েছে, কিন্তু বিষয়টা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর চেষ্টায় তারা মাথা খাটিয়ে যাচ্ছে। হঠাৎ করে নুরা ক্যামেরার দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা সৌরভ ভাই, আজ তো আহমেদ স্যারের একটা কনসার্ট থাকার কথা ছিল। আমি কত আশা নিয়ে টিভির সামনে বসে থাকলাম স্যারের কনসার্ট দেখব বলে, কিন্তু স্যার ক্যান্সেল করলো কেন? সেটা স্যার কি স্টুডিওতেও কাজ করতে যায়নি? সৌরভ বসে বসে বার্গার খাচ্ছিল এবং মিটিংয়ে নিজের মতামত দিচ্ছিল। নুরার কথা শুনে সে খাওয়া থামিয়ে দিয়ে বলল, আর বলো না নুরা, স্যার তো পাগল হয়ে গিয়েছে। গ্রুপে ভিডিও কলের থেকে সবাই একসঙ্গে হেসে উঠল। রিয়াদ হাসতে হাসতে বলল, সে তো স্যার অনেক বছর আগে ম্যামের প্রেমে পাগল হয়েছে, নতুন কিছু থাকলে সেটা বলো। সৌরভ এবার বার্গারটা প্লেটে রেখে সিরিয়াস ভঙ্গিতে বলল, রিয়াদ ভাই, জানেন কি হয়েছে? ভিডিও কল থেকে সবাই একসাথে মাথা নাড়ালো। তারা কেউ জানে না কি হয়েছে। সৌরভ এবার বলতে শুরু করলো, শুনুন, স্যারের গাড়িটা তো পুড়ে গিয়েছে, মানে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো স্যারের নতুন গাড়ি কেনার কথা ছিল। ম্যামের কথা অনুযায়ী ডার্ক ব্লু কালারের গাড়িটাই পছন্দ করেছিল। এমনকি গাড়িটা গতকাল কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই আমাদের সুযোগ্য রোজা ম্যাম স্যারকে কল করে হুমকি দিল যাতে স্যার কোনোভাবে আগামী এক সপ্তাহের মধ্যে গাড়ি না কিনে। আর যদি ভুল করেও স্যার গাড়িটা কিনে ফেলে, তাহলে ম্যাম এবার পাকিস্তানে না গিয়ে মঙ্গল গ্রহে চলে যাবে। বলো দেখি কি এক ঝামেলা। ভিডিও কলে থেকে সবাই এবার একসাথে চমকে বলে উঠল। সৌরভ মাথা নাড়িয়ে বলল, আরে হ্যাঁ, আর ওই কারণেই স্যারকে বাধ্য হয়ে পুরনো গাড়িটাই ব্যবহার করতে হচ্ছে। আজকে স্টুডিওতে একটা বাধ্যতামূলক রেকর্ডিং ছিল, এই কারণে কোনো মতে শুধু রেকর্ডিংটা কইরে স্যার বাড়িতে চলে এসেছে। কনসাল্টে আর যায়নি। আগামী সপ্তাহে কনসাল্ট হবে মেবি। আগে স্যার গাড়ি কিনুক। সবাই ঠোঁট গোল করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রোজা যে কখন কি করে, কখন তার মন পরিবর্তন হয়ে যায়, সেটা কেউ জানে না। সৌরভ এবার আরেকটু উৎকণ্ঠা নিয়ে বলল, ও আরেকটা কথা, আজ আরেকটা অদ্ভুত ঘটনা ঘটেছে। অহনা বলল, কি হয়েছে সৌরভ ভাই? সৌরভ একবার আশেপাশে তাকিয়ে সচেতন হয়ে ফিসফিস করে বলে উঠল, একটু আগেই রোজা ম্যাম আমাকে কল করেছিল, আমার সাথে দেখা করতে চাচ্ছেন। কি যেন গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছেন নাকি। আহমেদ স্যারকেও কথাটা বলতে বারণ করেছে। ভুলক্রমে যদি বলে ফেলি তাহলে নাকি গুলি করে আমার মাথার খুলি উড়িয়ে দেবে। এতক্ষণ ধরে চুপচাপ থাকলেও নাহিদ এবার মুখ খুলল। ম্যাম কেন তোকে ডাকতে যাবে? আজব, কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে তো ম্যাম সবার আগে আমাকে বলার কথা। সবাই বিরক্তিতে মুখ কুচকালো। এই ছেলেটা নিজেকে কি মনে করে? অহনা এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, কেন সৌরভ ভাই, কিছু হয়েছে নাকি? আপনি কি আবার কিছু উল্টাপাল্টা কাম করেছেন? ম্যাম তো বিনা কারণে আপনাকে এভাবে একা দেখা করতে বলার কথা না। সৌরভ একটা শুকনো ঢোক গেলে বলল, আরে আমি তো জানি, কিন্তু আমার জানা মতে আমি তো কিছুই করিনি। জানো, বুকটা খুব ধরফর করছে। না জানি কি হবে, অজান্তে কোনো ভুল করে বসলাম নাকি কে জানে। ম্যাম কি আমাকে আস্থা রাখবে? একটু থেমে সৌরভ অসহায় কণ্ঠে আবারও বলে উঠল, শোনো, আমি তোমাদের আগেই বলে রাখি, ম্যামের সাথে দেখা করার আগে আমি গ্রুপে তোমাদের মেসেজ দিয়ে রাখবো। ঠিক 2 ঘন্টা পর যদি আমার কোনো কল বা মেসেজ না পাও, তাহলে দয়া করে আমার লাশটা খুঁজতে শুরু করে দিও। কাল অনেক রাত ধরে আকরাম চৌধুরী নিজের মেয়ের সাথে বেশ আলোচনা করেছেন। সকাল সকাল আবারও কফির কাপ নিয়ে হাজির হয়েছে তিশা। অফিসিয়াল আলাপ আলোচনার মাঝে হঠাৎ করে আকরাম চৌধুরী ফিক করে হেসে দিলেন। নিজের বাবার এরকম অদ্ভুত পরিবর্তন দেখে তিশা নড়ে চড়ে উঠল। কি হলো বাবা, হঠাৎ হাসলে যে? আকরাম চৌধুরী নিজেকে সামলে বললেন, এই একটা মজার কথা মনে পড়লো, শুনবি? তিশা আগ্রহ ভরা চোখে তাকালো। আকরাম চৌধুরী এবার অন্যরকম কণ্ঠে বলে উঠল,
রোজা ম্যামকে আমি মাঝে মাঝে দেখে অবাক হয়ে যাই। উনি বাইরে থেকে যতটা কঠোরতা দেখায়, ভেতর থেকে কিন্তু ততটা কঠোর না উনি। জানিস, উনি খুব সহজে কাউকে বিশ্বাস করেন না। এমনকি সিআইডির অন্যান্য অফিসারদের সাথে তেমন কথাবার্তাও হয় না, তবে আমার সাথে হয়। যেসব কথাবার্তা উনি কাউকে বলেননি, সেই সব কথাবার্তা আমাকে বলেছেন। তার মনে কতটা বিশ্বাস করেন, কতটা ভরসা করেন। তিশা এবার ভ্রুকুচকে বলল, তো এটা হাসার মতো কি হলো বাবা? আকরাম চৌধুরী একবার অন্যরকম গলায় বললেন, হলো হলো। জানিস, প্রথমে মনে করেছিলাম এত কম বয়সী মেয়ে এতটা উচ্চ পদে গিয়েছে, নিশ্চয়ই আমাদের সাথে খারাপ ব্যবহার করবে, নিশ্চয়ই আমাদের মতো সিআইডি অফিসারদেরকে পাত্তা দেবে না। কিন্তু রোজা ম্যাম আমাদেরকে ভুল প্রমাণিত করলো। আমি তো ম্যামের বাবার বয়সী। উনি কখনোই আমার সাথে অসম্মানজনক আচরণ করেননি, কখনোই বাজে ব্যবহার করেননি। মাঝে মাঝে একটু কঠোর হয়ে কথা বলেছেন, তাও সেটা আমার নিজের কাজের গাফিলতির জন্য। উনি কাজে ফাঁকি দেওয়া একদমই সহ্য করতে পারেন না। একটু থেমে তিনি আবারও বললেন, এই তো কয়েক মাস আগে একদিন উনি হঠাৎ কোন রকম নোটিশ ছাড়াই সিআইডি বিউরোতে আসেন। ওনাকে প্রথম থেকে অনেক কঠোর দেখেছিলাম আমি, তাই হঠাৎ করে অসময়ে না জানিয়ে বিউরোতে আসা নিয়ে একটু ভয় পেয়েছিলাম। তিনি ওই দিন এসে একদম আমার সামনে বসলেন। জানিস, সেদিন ওনার চোখে আমি কঠোরতা দেখিনি, কেমন যেন একটা অসহায় ভাব দেখেছিলাম। ওই প্রথমবার আমি ম্যামকে এতটা অসহায় চোখ নিয়ে বসে থাকতে দেখেছিলাম আমার সামনে। তখন ওনাকে দেখে আমার তোর কথা মনে পড়ছিল, ওনাকে আমার মেয়ে মনে হচ্ছিল। হঠাৎ করে রোজা ম্যাম তার হাতে থাকা ব্যাগটা থেকে একটা বাক্স বের করে আমার হাতে ধরিয়ে দিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, এটা কি ম্যাম? আমি ভেবেছিলাম সেদিনও হয়তোবা প্রতিবারের মতো পাল্টা প্রশ্ন করার জন্য ম্যাম আমাকে কঠোর কিছু একটা বলবে, কিন্তু সেদিন তিনি কঠোরতার সমস্ত বাঁধ ভেঙে যাওয়া কণ্ঠে বলেছিলেন, জানেন তো, আমার বাবা মারা গিয়েছে অনেক দিন হলো। যেদিন থেকে আমার বাবা মারা গিয়েছে সেদিন থেকে আমার বাবার বয়সী কাউকে দেখলেই মনে হয় উনি আমার বাবা। আমি অবাক হয়ে গিয়েছিলাম সেদিন। ম্যামের এরকম কণ্ঠস্বর কখনো শুনিনি আমি। হঠাৎ করে মনে হলো ম্যামের চোখগুলো ঝাপসা মনে হচ্ছে। একটু ভেবে বুঝলাম যে ম্যাম হয়তোবা চোখের পানি আটকাতে চাচ্ছেন, কিন্তু এটাও আমার কাছে অসম্ভব ঠেকছিল। ম্যাম এবার তার চোখের কোণায় আসা অশ্রুটা চোখের কোটর থেকে বের হবার আগেই আঙুল দিয়ে ছিটকে ফেলে দিল। এরপর মলিন কণ্ঠে বলল, এইটাতে হালুয়া রয়েছে, গাজরের হালুয়া। আমার বাবার খুব পছন্দের খাবার ছিল। আমার হাতে রান্না খুব একটা ভালো না, তাও আমার বাবা আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করতেন। মা ছিল না তো, কষ্ট করে আমার কাঁচা হাতে রান্না করা খাবারগুলোই খেতেন। আমি সেদিন শুধুমাত্র অবাক হয়ে তাকিয়ে শুনছিলাম ম্যামের কথাগুলো। কেন যেন সেদিন ম্যামকে আমার নিজের মেয়ে বলে মনে হচ্ছিল। ওনার মধ্যে এক নতুন সত্তা আবিষ্কার করলাম আমি। উনি আবারও বললেন, আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী, আপনাকে দেখলেই আমার বাবার কথা মনে পড়ে। আমি আগেই বলে দিয়েছি আমার রান্না ভালো না, কিন্তু এইভাবে কষ্ট করে যদি একটু এটা খেতেন তাহলে আমি খুব খুশি হতাম। কথাগুলো বলেই তিনি একটা মলিন হাসি দিয়েছিলেন। সেই দিন আমি ওনার ঠোঁটে প্রথম হাসি দেখেছিলাম। এতক্ষণ ধরে কথাগুলো শুনে আমার চোখ থেকে পানি বেরোতে গিয়েও বেরোয়নি। আমি হাসি মুখে তার বাড়িয়ে দেওয়া বাক্সটার দিকে একবার তাকিয়ে বাক্সটা সাথে সাথে খুলে ফেললাম। ম্যাম আমার দিকে খুব উৎফুল্লিত চোখে তাকিয়েছিলেন। এরপর বললেন, আমার সামনে একটু খেয়ে নিন, আমি একটু মন ভরে দেখি। আমি খুশি মনে হালুয়াটা সেদিন ম্যামের সামনেই খেয়েছিলাম, কিন্তু ম্যামের কথা অনুযায়ী শুধু একটু খাইনি, পুরো হালুয়াটাই শেষ করে দিয়েছিলাম। কিন্তু মজার ব্যাপার কি জানিস তিশা, ওটা একদমই খারাপ হয়নি। ম্যাম যেভাবে বলেছিলেন মনে হচ্ছিল যে পৃথিবীর জঘন্য রান্নাটা করে নিয়ে এসেছিলেন উনি। কিন্তু বিশ্বাস কর মা, হালুয়াটা অনেক সুস্বাদু ছিল। এখনো সেই স্বাদ আমার জিভে লেগে আছে। হয়তোবা মেয়ের হাতে রান্না খেয়েছি দেখে ম্যামের বাবার মতো আমারও ম্যামের খারাপ রান্নাটা ঠোঁটে লাগেনি। তিশা ছলছল চোখে তাকিয়ে রইল তার বাবার দিকে। একটা মানুষ কতটা অমায়িক হলে এমন আচরণ করে? আকরাম চৌধুরী আবারও বললেন, সেদিন থেকে আমি ম্যামের ওপর একটা কথাও বলিনি। ওই মুহূর্তটুকু, শুধুমাত্র ওই মুহূর্তটুকু আমি ম্যামকে আলাদা এক রূপে দেখেছিলাম। এরপর পরের দিন থেকে আবারও আগের ফর্মে ফিরে যান তিনি। আবারও আগের মতো কথা বলতেন, আমাকে কাজ দিতেন, অমুক তুমুক বলে সবসময় কাজের জন্য তাড়া দিতেন। কাজে একটু ভুল হলেই রাগারাগি করতেন। কিন্তু বিশ্বাস কর মা, ওই দিন থেকে
আমার একটুও খারাপ লাগেনি। বরং যখন ম্যাম আমাকে কাজের জন্য তাড়া দিতেন তখন আমি আরো আন্তরিকতার সাথে সব কাজ করে দিতাম। আবার ম্যাম যখন আমার কাজের গাফিলতির জন্য রাগারাগি করতেন তখন আমার খুব হাসি পেত। মনে হতো ম্যাম যেন অভিনয় করছে, কারণ তার আসল রূপ তো আমি ধরে ফেলেছি, তাই না? আকরাম চৌধুরী অবশেষে থামলেন। চোখের চশমাটা খুলে সাইডে রেখে অবাক হয়ে থাকা নিজের মেয়ের দিকে তাকালেন। তৃষা তখনও আগ্রহ ভরা চোখ নিয়ে তাকিয়ে রয়েছে তার বাবার দিকে, যেন আরো শুনতে চাইছে, আরো জানতে চাইছে সেই ব্যক্তির ব্যাপারে। আকরাম চৌধুরী এবার দৃঢ়তার কণ্ঠে বললেন, এমন একজন মানুষের সাথে তুই কাজ কর, এটা আমার স্বপ্ন। তুই নিজেকে প্রস্তুত কর মা, পরিশ্রম কর। অক্লান্ত পরিশ্রম হলেও নিজেকে যোগ্য করে তোল। আমি তোকে একটু থামাবো না। তুই নিজেকে তৈরি কর রোজা ম্যামের সাথে কাজ করার জন্য। তুই বিশ্বাস কর মা, তুই যদি তোর পরিশ্রম দিয়ে কাজ করিস, ম্যাম কখনোই তোকে ফিরিয়ে দেবে না। তিনি কাজকে খুব ভালোবাসেন এবং যারা কাজ করে তাদেরকেও খুব ভালোবাসেন। তুই অবশ্যই ওনার সাথে কাজ করবি, ওনার আন্ডারে কাজ করবি এবং কখনোই ওনাকে অসম্মান করবি না। মনে রাখবি, সে তোর আদর্শ। তৃষা ওপর নিচ মাথা নাড়িয়ে তার বাবাকে আশ্বস্ত করল। চারপাশে পাখির কিচেরমেচের আওয়াজ ভাসছে, মৃদু হাওয়া বইছে প্রকৃতিতে, মাঝে মাঝে মানুষের শোরগোলগুলো কানে বাজছে। রেস্টুরেন্টের একটি ফাঁকা নীরব জায়গায় বসে রয়েছে রোজা। তার সামনে জুবুতুবু হয়ে গুটিয়ে রয়েছে সৌরভ, যে এখন মনে মনে বেঁচে থাকার জন্য প্রার্থনা করছে। গত 10 মিনিট ধরে রোজা তাকে এভাবে বসিয়ে রেখেছে। রোজার হাতে কফির কাপ, সে খুব আরামসে কফি খাচ্ছে এবং বাইরের প্রকৃতি অনুভব করছে। সৌরভ একবার কফির দিকে তাকাচ্ছে, একবার রোজার দিকে তাকাচ্ছে। রোজা তাকেও কফি দিয়েছে, কিন্তু সৌরভের সাহস হচ্ছে না সেই কফিটা তুলে মুখে নেওয়ার। রোজা যখন চারপাশের প্রকৃতি দেখছিল তখনই চোখ পড়ল একজোড়া দম্পতির ওপর, যারা রাস্তার পাশে দাঁড়িয়ে খুনসুটি ভরা ঝগড়া করছে। রোজা দূর থেকে দেখে যেটা বুঝলো, মেয়েটা হয়তোবা রাগ করেছে, যে কারণে ছেলেটা তার রাগ ভাঙানোর চেষ্টা করছে। মেয়েটা 2 হাত বুকে গুজে মুখ ফুলিয়ে রয়েছে এবং তার চারপাশে ঘুরপাক খাচ্ছে একটি মধ্যবয়সী ছেলে, যার হাতে আবার 3টে টাটকা লাল গোলাপ ফুল। হয়তোবা গোলাপ ফুল দিয়েই রাগ ভাঙাতে চাইছে। রোজার বেশ হাসি পেল দৃশ্যটা দেখে। ছেলে মেয়ে দুটোকে একসাথে বেশ কিউট দেখাচ্ছে। মেয়েটার বয়স কম হবে, কিন্তু সে অনুযায়ী ছেলেটার বয়স বেশি, ভালোই মানিয়েছে। নিজের হাসিটা আড়াল করতে আবারও ঠোঁটে কফির কাপ উঠিয়ে নিয়ে গোপনে মুচকি আসলো রোজা। এরপর সেভাবেই সৌরভের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বল ফেলল। রোজার এরকম আচমকা তার দিকে তাকানোতে বেচারা সৌরভ একটা মেয়েকে হাসি দেয়। রোজা এবার শক্ত কণ্ঠে বলে, কফিটা কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য অর্ডার করেছি, নাকি এটা প্যাকিং করে তোমার প্রাণ প্রিয় বসের জন্য নিয়ে যাবে? সৌরভ সঙ্গে সঙ্গে 2 হাত নেড়ে বলল, না 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 ম্যাম, কি যে বলেন না, আমি খাচ্ছি তো। খাচ্ছি বলতে বলতে সৌরভ কাপা হাতে তুলে নিল কফির কাপটা। রোজার দিকে একবার তাকিয়ে কফির কাপে ঠোঁট বসালো সৌরভ। বেশ ভালোই ঠান্ডা হয়ে গিয়েছে কফিটা, এখন কোল্ড কফি মনে হচ্ছে, কিন্তু টেস্টটা খারাপ না। রোজা সৌরভের থেকে চোখ সরিয়ে আবারও বাইরের দৃশ্যটার দিকে তাকালো। তবে এতক্ষণে সেই দম্পতির রাগ অভিমান গলে পানি হয়ে গিয়েছে। এখন শাড়ি পরিহিত মেয়েটি সেই ছেলেটির বাহু জড়িয়ে হেঁটে যাচ্ছে তাদের গন্তব্যে। রোজা এবারও হাসল, তবে এবারের হাসিটা তার ছেলের। কোনো এক সময় সেও এভাবে শাড়ি পরে কারো বাহু জড়িয়ে রাস্তায় হেঁটেছিল, যে আজ 3 বছর হয়ে যাচ্ছে সে কোনো রকম শাড়ি তো দূরের কথা, মেয়েলি পোশাক পরাটাও ছেড়ে দিয়েছে। রোজা কফিতে চুমুক দেবার সৌরভের উদ্দেশ্যে বলল, তোমার স্যারকে কি বলে এসেছো? সৌরভ মিনমিন করে বলল, স্যারকে বলছি যে আমার মাথা ব্যথা করছে, এই কারণে ডাক্তারের কাছে যাচ্ছি। রোজা এবারও বাইরের দিকে তাকিয়ে বলল, ভালোই মিথ্যা বলছো দেখছি, উন্নতি হয়েছে তোমার। আজকাল তুমি প্রতারণা করতেও শিখে গেছো, ভেরি গুড। সৌরভের চোয়াল ঝুলে পড়ল। রোজা তো নিজেই বলেছিল যে সে যেন আহমেদকে কিছু না বলে। এই কারণেই তো প্রাণের ভয়ে সৌরভ তার প্রাণপ্রিয় স্যারকে মিথ্যা বলে এখানে চলে এসেছে। এখন রোজা এইভাবে পাল্টি মারল কেন? সৌরভের মনে করল তার মনে থাকা প্রশ্নটার উত্তর অজানাই থাকবে, কিন্তু রোজা এবার নিজে থেকেই আবারও বলল,
নিজের বসকে আগে সম্মান করবে সৌরভ, যতই যাই হোক না কেন। কখনো নিজের লিডার বা বসকে মিথ্যা কথা বলতে যেও না। একটা কথা মনে রাখবে, তাদের সাথে কখনো প্রতারণা বিশ্বাসঘাতকা করতে নেই, যারা তোমাকে বিশ্বাস করে, ভরসা করে। রোজা একটু থেমে আবারও বলল, আমি তোমাকে ডেকেছি, তোমার স্যারকে বলতে মানা করেছি যে তুমি আমার কাছে আসছো, কিন্তু তাই বলে এই না যে তুমি মিথ্যা কথা বলতে আসবে। তোমাকে কৌশলে অবলম্বন করতে হবে। যেহেতু তুমি একেবারেই বলতে পারবে না তোমার স্যারকে, সেহেতু তোমার বলা উচিত ছিল যে স্যার, আমি আমার একটা ব্যক্তিগত কাজে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা আমি আপনাকে বলতে পারবো না স্যার, দুঃখিত। সৌরভ এবার মনে মনে বলল, ম্যাম, আপনাকে এটা আমি কিভাবে বুঝাই? আপনি যদি স্যারকে এই সুরে প্রশ্নের উত্তর দেন তাহলে স্যার আপনাকে কিছুই করবে না, পারলে কোলে বসিয়ে রাখবে। কিন্তু আমি যদি এভাবে স্যারের প্রশ্নের পাল্টা এমন তেরা উত্তর দিই তাহলে স্যার আমার পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবে, এতেও কোনো সন্দেহ নেই। মনের কথাগুলো মনে রেখেই মাথা নাড়িয়ে বসে রইল সৌরভ। একটু মিনমিন করে মনের মধ্যে এক সমুদ্র সাহস নিয়ে বলে উঠল, ম্যাম, আমি কি অজান্তে কোনো ভুল করেছি? হঠাৎ করে এভাবে ডেকে পাঠালেন যে? রোজা এবার সৌরভের দিকে তাকিয়ে বলল, কেন ভয় পাচ্ছ? তুমি তোমার বসের দিক থেকে আমাকে বেশি ভয় পাও সৌরভ? ইট ইজ নট ফেয়ার, এটা ঠিক না। রোজা আবার বাঁকা হেসে বলল, আর তেমন কিছু করলে আমি তোমাকে এইভাবে ডেকে পাঠাতাম না সৌরভ। নিজে গিয়েই তোমাকে ব্রাশ ফায়ার করতে হবে, এতক্ষণে ওপরে বসে নিজের পাপ পুণ্যের হিসাব করতে। সৌরভ একবার ওপরের দিকে তাকিয়ে ঠোক গিলল। রোজা বলে উঠল, তুমি আমাকে একটু বেশি ভয় পাও সৌরভ, অথচ আমি আমার টিমের মেম্বারদের সাথে যেমন কঠোর কথা বলি তেমনভাবে তোমার সাথেও বলি না। আমার টিমেরও কেউ আমাকে এতটা ভয় পায় না। সৌরভ মনে মনে বলে উঠল, যেখানে আমার নিজের বস সাদ আহমেদ রহমান আপনাকে ভয় পায়, সেখানে আমি তো পিঁপড়া মাত্র। রোজা একটু থেমে আবারও বলল, আমাকে ভয় পাওয়ার দরকার নেই সৌরভ, প্রাপ্য সম্মানটা দিলেই হবে। নিজের বস বা নিজের লিডারের থেকে অন্য কাউকে বেশি সম্মান দেখাতে যেও না। আই অ্যাম নট ইয়োর বস অর লিডার। তোমার সব সময় উচিত সবার আগে তোমার বসকে সম্মান করা, তোমার বসের কথা মতো চলা। সৌরভ এবার তড়িঘড়ি করে বলে উঠল, ম্যাম, আমি তো স্যারকে অনেক বেশি সম্মান করি, স্যারকে অনেক শ্রদ্ধা করি, আবার ভয়ও পাই। তেমনি ম্যাম, আপনাকে অনেক বেশি সম্মান করি, শ্রদ্ধা করি এবং নিজের ভুল কাজের জন্য আপনাকেও ভয় পাই। তবে ম্যাম, স্যারকে আমি অনেক সম্মান করি। রোজা বলল, আমার থেকে কম। সৌরভ মাথা নাড়িয়ে ফেলল। রোজা আবার বলল, আমাকে বেশি ভয় পাবে না, তোমার স্যারকে ভয় পাবে। প্রথমত তুমি তোমার স্যারকে সবসময় সম্মান করবে, শ্রদ্ধা করবে, তার কথা মতো চলবে। এরপরে আমার, আর সবচেয়ে বড় কথা, নিজের স্যারের প্রতি সবসময় খেয়াল রাখবে, কারণ তোমার বসের একমাত্র নিরাপত্তার দায়িত্বটা কিন্তু তোমার। সৌরভ চমকে রোজার দিকে তাকায়। এই কি শুনল সে? তাহলে কি রোজা আহমেদের জন্য টেনশন করে? আহমেদকে নিয়ে তারও দুশ্চিন্তা হয়? সৌরভ মনে মনে বেশ খুশি হলো। তার এক্ষুনি ইচ্ছে করছে দৌড়ে গিয়ে নিজের বসের কাছে খবরটা দিতে। সে অবশ্যই উৎফুল্লিত কণ্ঠে বলে উঠল, স্যার, স্যার, আপনার জন্য খুশির খবর। ম্যাম আপনার কথা ভাবে, আপনার জন্য দুশ্চিন্তা করে। কথাটা শোনা মাত্রই আহমেদের অস্থির রিয়াকশনটা দেখার জন্য সৌরভের মনটা আনসান করতে থাকলো। আহমেদ নিশ্চয়ই তখন তার সেই জনপ্রিয় রোমান্টিক গান তুমি মোর জীবনের ভাবনা গানটা গাওয়া শুরু করে দেবে। রোজা আবারও বলে উঠল, যদিও তোমার স্যারের আপাতত মিডিয়া জগতে তেমন শত্রু নেই, তবে হতে কতক্ষণ? তোমার স্যার প্রত্যেক সিনেমাতে হিট গান দিচ্ছে, আবার প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে মিউজিক ভিডিও ছাড়ছে, যেটা মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে যায়। জিনিসটা আমার একদম পছন্দ হচ্ছে না। সৌরভ অবাক হয়ে বলল, কেন ম্যাম? স্যারের জনপ্রিয়তা বাড়ছে, আপনার তো খুশি হওয়ার কথা। রোজা এবার সৌরভের দিকে তাকিয়ে বলল, তোমার স্যার যেভাবে হিট গান দিয়ে যাচ্ছে, তার এসব সাফল্য দেখে কি অন্যান্য কণ্ঠশিল্পীরা হাত গুটিয়ে বসে বসে দেখবে? যত বেশি জনপ্রিয়তা হবে তত শত্রু সংখ্যা বাড়বে। সৌরভ এবার বুঝতে পারলো বিষয়টা, কথাটা মিথ্যে নয়। এমনিতেই আহমেদের 4-5 জন প্রতিদ্বন্দ্বী রয়েছে। বোঝার ভঙ্গিতে সৌরভ মাথা নাড়িয়ে কফির কাপে চুমুক দিল। রোজা এবার কফির কাপ রেখে বলে উঠল, তাহলে কাজের কথায় আসি। সৌরভ এবার নিজেও কফির কাপ রেখে নড়ে চড়ে বসল।
রোজা এবার সৌরভের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার সুযোগ্য বসের ফ্ল্যাটের এক্সট্রা চাবিটা তো তোমার কাছেই থাকে, তাই না? সকালটা ছিল একেবারে স্বাভাবিক। বেলা গড়িয়ে একটু রোদের আভা পাওয়া যাচ্ছে। আহমেদ তার প্রতিদিনের মতন গিটার হাতে স্টুডিওতে রওনা দেয়। সঙ্গীত তার জীবন, আর সেই জীবনকে আরও সুন্দর করে তোলার আশায় রেকর্ডিং নিয়ে ব্যস্ত সে। ফ্ল্যাটে তালা মেরে বেরোনোর আগে একবার পেছন ফিরে তাকায় নিস্তব্ধ ঘরের দিকে। আজ কেন জানি সৌরভ হঠাৎ করে কোনো কারণ ছাড়াই নিজের হোস্টেলে ফিরে গেল। এভাবে শুধু শুধু কাজ ফাঁকিতে ছুটি নেওয়ার মানুষ সৌরভ না, কিন্তু আজ কেন এমন করলো সেটাই ভেবে পাচ্ছে না আহমেদ। একটা দীর্ঘশ্বাস ফেলে আহমেদ তার পুরনো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল তার স্টুডিওর উদ্দেশ্যে। আহমেদের আরেকটা চিন্তাও মাথায় ঘুরঘুর করছে। সে গতকাল রাত থেকে রোজাকে 1000 বার ফোন দিয়েছে, কিন্তু একবারও মেয়েটা তার কল তুলল না। 6-7টা মেসেজও পাঠিয়েছে আহমেদ, সেগুলোও রিপ্লাই দেয়নি, সিন করে রেখে দিয়েছে। সম্প্রতি তো তাদের মধ্যে আর কোনো রকম ঝগড়া হয়নি, তাহলে কেন রোজা এমন করছে সেটাও ভেবে পাচ্ছে না আহমেদ। সকালবেলা রিয়াদকে কল করেছিল, কিন্তু রিয়াদও বলল সে কিছুই জানে না। এমনকি রোজা নাকি খুব ভোরবেলায় কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সিআইডি ব্যুরোতে বসে কাজ করছেন আকরাম চৌধুরী। একটু পরে আকরাম চৌধুরীর ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে মুচকে এসে তিনি কলটা ধরলেন। হ্যাঁ মা তিশা, বল, জিম থেকে বের হয়েছিস? তিশা হেসে বলে উঠল, বাবা আমি তো কখনই বের হয়েছি। শোনো, যেটার জন্য কল করলাম, একটা তাজা খবর আছে। আকরাম চৌধুরী বললেন, কি খবর? তিশা এবার একটু সতর্ক হয়ে বলল, বাবা রোজা ম্যাম যে তোমাকে মেল করে একটা মানুষের ছবি পাঠিয়েছিল, সেই মানুষের সমস্ত ডিটেলস আমি বের করে ফেলেছি। ইভেন তার 14 গোষ্ঠীর সমস্ত খুঁটিনাটি তথ্য বের করে ফেলেছি। আকরাম চৌধুরী চোখ চকচক করে উঠল। সত্যি? তুই সত্যিই পেরেছিস মা? তিশা নিজের শার্টের কলারটা ঝাঁকিয়ে বলল, পারবো না মানে? দেখতে হবে না মেয়েটাকে। আকরাম চৌধুরী খুব খুশি হলেন যেন। তিনি বললেন, শোন মা, তুই একটু অপেক্ষা কর, আমি ম্যামকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। তিশা হ্যাঁ বলে ফোনটা কেটে দিল। আকরাম চৌধুরীর সঙ্গে সঙ্গে রোজার নাম্বারে কল করলো। সবকিছু শোনার পর রোজা বলে উঠল, আপনার মেয়ে এসে বের করেছে। আকরাম চৌধুরী বলেন, হ্যাঁ ম্যাম, আমি আসলে একটু এইসব নিয়ে টেনশনে ছিলাম। তো কাল রাতে আমার মেয়ে আমাকে বলল যে আমাকে সাহায্য করতে চায়। তখন আপনার পাঠানো ছবিটা আমি ওকে ওটা পাঠিয়ে দিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি যে এত কম সময়ে ও এত কিছু বের করে ফেলবে। রোজা মাথা নেড়ে বলল, খুবই ভালো, আপনার মেয়ে দেখছি আপনার মতো ট্যালেন্টেড। আকরাম চৌধুরী গর্বের সাথে হেসে বললেন, ম্যাম, আমি কি আমার মেয়েকে পাঠিয়ে দেব আপনার কাছে? ও নিজে গিয়ে দিয়ে আসবে সব ফাইলগুলো। রোজা এবার ইতস্তত করে বলল, অ্যাকচুয়ালি মিস্টার চৌধুরী, আজ সম্ভব না। আমি আসলে আজকে একটু ব্রেক নিয়েছি, ছুটিতে আছি আর কি। আকরাম চৌধুরী একটু অবাক হয়ে বললেন, ম্যাম, আপনি আজকে ব্রেক নিয়েছেন? অবাক কাণ্ড। রোজা একটু ঠোঁট ভিজিয়ে বলল, আসলে আমার একটা কাজ আছে আজকে, খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই কারণেই আমি আজ কোনো রকম অফিসিয়ালি কাজে যেতে পারছি না। তাও পরে চাপ না আসার জন্য ভোরের ফ্ল্যাটে থেকেই বের হয়ে সব কাজ করেছি। যাই হোক, আপনি একটা কাজ করুন, আপনার মেয়েকে বলে রাখুন যাতে আগামীকাল আমার সাথে আমার ফ্ল্যাটে দেখা করে। এইভাবে কলে অথবা ভার্চুয়ালি আমি সমস্ত তথ্য নিতে চাই। আকরাম চৌধুরী বললেন, ওকে ম্যাম, কালকে আমি আপনার ফ্ল্যাটে আমার মেয়েকে পাঠিয়ে দেব। হ্যাভ এ নাইস ডে। রেকর্ডিং শেষে ক্লান্ত আহমেদ দুপুরের দিকে যখন ঘরে ফিরে আসে, দরজা খোলার মুহূর্তেই সে কিছুটা চমকে ওঠে। ঘরের আলো জ্বালিয়ে রাখা, কিন্তু সে তো যাওয়ার আগে সমস্ত ঘরের আলো নিভিয়ে দিয়ে গিয়েছিল। আহমেদ মনে মনে ভালোই চিন্তা পড়ে গেল। বাড়িতে কি কেউ এসেছে? না, তা কিভাবে সম্ভব? সৌরভ তো ওর হোস্টেলে ফিরে গিয়েছে। আহমেদ এবার নিজেকে বোঝালো, মনে হয় নিজেই যাওয়ার আগে আলো নিভিয়ে দিতে ভুলে গিয়েছে। নিজের গিটারটা সোফায় রেখে আহমেদ এগিয়ে গেল নিজের ঘরের দিকে। এখন খুব ক্লান্ত লাগছে, ফ্রেশ হওয়াটা প্রয়োজন। এরপর রোজাকে আরেকবার কল করবে বলে চিন্তা ভাবনা করে ফেলল আহমেদ। কয়েকদিন পর নতুন গানের রেকর্ডিং হবে আহমেদের। আজকে সেই রিলিক্সটারও মুখস্থ করে ফেলেছে, এখন শুধু প্র্যাকটিস করতে লাগবে। হাতের ঘড়ি খুলতে শুরু করে সেই গানটায় গুনগুন করে গাইতে গাইতে সে নিজের ঘরে ঢুকলো। ঘরে এসেই আরেক দফা চমকে গেল আহমেদ।
তবে এই চমকটা তেমন স্বাভাবিক শান্ত চমক ছিল না। তার চোখের মনি স্থির হয়ে গেল, এক মুহূর্তের জন্য থমকে গেল, যেন তার শরীর এক মুহূর্তে জমে গেছে। তার চোখগুলো বিস্ফোরিত হয়ে সামনের দিকে স্থির হয়ে আছে, ঠোঁট কেঁপে উঠছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। বুকের ভেতরটা যেন তীব্রভাবে ধকধক করছে, এমন অনুভূতি যেন পুরো পৃথিবী থেমে গেছে। শুধু তার মাথার ভেতর চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। চোখের সামনে নিজের বিছানায় রোজা নামক রমণীকে জড়সড় হয়ে ঘুমাতে দেখে আহমেদ মনে করল সে মনে হয় কোনো স্বপ্ন দেখছে। আজকাল মেয়েটা দিনের বেলাতেও তার স্বপ্নে আসছে। কি সাংঘাতিক বিষয়! এভাবে চলতে থাকলে তো আহমেদ পাগল হয়ে যাবে। আহমেদ সত্যি সত্যি ধরে নিল সে হয়তো স্বপ্ন দেখছে, অথবা এটা ভ্রম। নিজের চোখটা বন্ধ করে কিছুক্ষণ সময় নিয়ে আবারও চোখ খুলল আহমেদ, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। এখনও সে ঘুমন্ত রূপসী একই জায়গায় রয়েছে। আহমেদের চোখ যেন বিশ্বাস করতে পারছিল না তার নিজের বিছানায় রোজা শুয়ে ঘুমাচ্ছে। রোজা এখানে আসলো কি করে? ওর ফ্ল্যাটের চাবি পেল কি করে? আর পেলেও এভাবে তো এত সুন্দর করে এখানে চলে আসলো কেন? হঠাৎ করে এত ভালো হয়ে গেল কেন? হাজার রকম চিন্তা ঘুরতে থাকলো আহমেদের মাথায়। মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে গেল, মনে হলো যেন ভুল জায়গায় এসে পড়েছে। হঠাৎ করে ঘুমের ঘোরে রোজা একটু নড়ে উঠল, বাঁ পাশ থেকে ফিরে এবার ডান পাশে মুখ করে শুয়ে পড়ল। আহমেদ রোজার ঘুমন্ত মুখটা এবার ভালো করে দেখতে পেল, এবং সেটাও ঢের বুঝতে পারল সে কোনো রকম স্বপ্ন দেখছে না। রোজার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সে যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। তার নিঃশ্বাসের শান্ত গতি, চোখের পাতার কোমল কম্পন আর মুখে ছড়িয়ে থাকা নির্ভার প্রশান্তি তাকে গভীরভাবে আকর্ষণ করল। সমস্ত উদ্বেগ ধুয়ে গেল। রোজার মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত মুগ্ধতা তাকে গ্রাস করল। আহমেদ হঠাৎ মুচকি হাসল। তার কত দিনের ইচ্ছে ছিল তার এই বিছানায় রোজাকে ঘুমন্ত অবস্থায় দেখবে, অথচ এরকম তাৎক্ষণিকভাবে হঠাৎ করেই তার ইচ্ছেটা পূরণ হয়ে যাবে সে ভাবতেও পারেনি। আহমেদ নিজের হাতে থাকা ঘড়িটা রেখে দিয়ে গায়ের কোটটা খুলে ধীরে ধীরে রোজার দিকে এগিয়ে গেল। সেই কঠিন অদম্য ব্যক্তিত্বের নারীকে এখন কতটা ভিন্ন লাগছে। ঘুমন্ত অবস্থায় তার মুখের কঠোরতা যেন একটুও নেই, নরম কোমল এক প্রশান্তির ছায়া তার মুখ জুড়ে ছড়িয়ে আছে। চোখের পাতাগুলো শান্তভাবে বন্ধ, এবং ঠোঁটের কোণে এক দুর্বল হাসি যা তার অগোচরেই ফুটে উঠেছে। আহমেদ অবাক হয়ে দেখল এই নারী যার সামনে সবাই ভয় পায় এখন কতটা শান্ত আর কোমল লাগছে। তার মুখের প্রতিটি রেখায় লুকিয়ে আছে এক মায়াময় সৌন্দর্য, যেন কঠিন আবরণের নিচে থাকা আসল মানুষটা এই মুহূর্তে ধরা দিয়েছে। রোজা চিবুকের নরম বাঁক, আলতো নিঃশ্বাসের সুর আর এলোমেলো চুলের ছায়ায় তার মুখের এক অদ্ভুত মাধুর্য ফুটে উঠেছে, যা আহমেদকে এক মুহূর্তের জন্য স্থির করে দিয়েছে। আহমেদ ধীরে সুস্থে মেঝেতে বসে বিছানায় রোজার মাথায় থাকা বালিশে হাত রেখে ভর দিয়ে বসল। রোজাকে এভাবে দেখতে পাওয়া যেন কোনো সুপ্ত ইচ্ছার পরিপূর্ণতা। আহমেদ ভুলে গেল নিজের ক্লান্তির কথা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো রোজাকে। কতদিন হলো সেভাবে দেখার সুযোগ পায় না, কিন্তু তার দেখাতে যেন বাধা হয়ে দাঁড়ালো রোজার অবাধ্য চুল। আহমেদ হাত বাড়িয়ে দিয়ে রোজার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে হালকা করে কানে গুঁজে দিল। রোজার গালগুলো হালকা লাল হয়ে রয়েছে, নিশ্চয়ই মেয়েটা রোদ থেকে এসেছিল। নাকের ডগায় হালকা তেল জমেছে, যেটা এখন চিকচিক করছে। বর্তমানে রোজা নাকে কোনো কিছুই পড়ে না, কিন্তু ভার্সিটি লাইফে আহমেদ রোজাকে নাকফুল পরতে দেখেছিল। কত সুন্দর না লাগতো তখন। এখন মেয়েটা নাকফুল তো দূরের কথা, কানের দুলটাও পরে না। মাঝে মাঝে তো আহমেদের ইচ্ছে করে এই নাক কানগুলো এখন কেটে দিতে। যখন কিছু পড়বেই না তাহলে নাক কান রেখে লাভ কি? আহমেদের এইরকম ব্যস্ততার মধ্যেই হঠাৎ করে রোজার চোখ বন্ধ রেখে শক্ত কণ্ঠে ফট করে বলে ওঠে, অসভ্যের মতো আমার দিকে এইভাবে তাকিয়ে থাকা বন্ধ করুন, অস্বস্তি হচ্ছে আমার। আহমেদ চমকে যায়, চোখ বন্ধ করে থাকা রোজার দিকে তাকিয়ে বলে, তুমি ঘুমোওনি? রোজা এবার চোখ খুলে উঠে বসে বলে, ঘুমিয়েই তো ছিলাম, আপনি তো সাদের ঘুমটা ভেঙে দিলেন। যখন চুলে হাত দিয়েছেন তখনই ঘুম ভেঙে গিয়েছে আমার। এখন আগের মতো গভীর ঘুম নেই, খুবই পাতলা ঘুম। আহমেদ ঠোঁট গোল করে বোঝার ভঙ্গিতে বলে উঠল। ও। রোজা এবার রাগান্বিত স্বরে বলে উঠল, দিলেন তো আমার শান্তির ঘুমটা ভাঙিয়ে। একটু শান্তিতে ঘুমাতে আসলাম,
তাও ঘুমাতে দিলেন না। কত মাস পর এরকম দিনের বেলা ঘুমানোর সুযোগ পেয়েছি। আমার শান্তি আপনার সহ্য হয় না, তাই না? আহমেদ আহামক বনে তাকিয়ে রইল। তার এমন মনে হচ্ছে সে ভুলবশত রোজার ফ্ল্যাটে চলে এসেছে এবং রোজার কাঁচা ঘুমটা ভেঙে দিয়ে সে ঘোর অন্যায় করে ফেলেছে। আহমেদের এরকম হতভম্ব দৃষ্টি রেখে রোজার এবার ভালো করে চোখ খুলে শক্ত কণ্ঠে বলে উঠল, এই ওয়েট, আপনি এখন এখানে কি করছেন? আপনার না বিকেলবেলা আসার কথা? এত তাড়াতাড়ি এই দুপুরের টাইমে কিসের জন্য ফ্ল্যাটে এসেছেন? কাজ কাম নেই আপনার? আহমেদ এবার খেপে গেল। সেও একই নরম সুরে বলে উঠল, তোমার কাজ কাম নেই? তুমি কেন এখানে বসে আছো এই ভর দুপুরে? লেডি কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছ। আজ কোনো কেস নিয়ে কাজ নেই তোমার? রোজা অন্যদিকে ফিরে বলল, না নেই, আজ আমি ছুটি নিয়েছি। আহমেদ যেন অবাক হয়ে গেল। তুমি ছুটি নিয়েছো? বলো কি, এটাও বিশ্বাস করতে লাগবে? গত 1 বছর ধরে তোমাকে তো শুক্রবারেও কাজ করতে দেখেছি। রোজা উত্তর দিল না। আহমেদ এবার ভাবল রোজাকে একটু খ্যাপাবে, তাকে তো এতদিন বেশ জ্বালিয়েছে। আহমেদ এবার একটু ভাব নিয়ে বলল, এনিওয়ে, তুমি তোমার ফ্ল্যাটে কি করে আসলে? আর যেভাবে আসো না কেন, তুমি আসলে কেন? এভাবে আমাকে না জানিয়ে আমার ফ্ল্যাটে চলে এসেছো, আশ্চর্য। যতই হোক, আমি একজন অবিবাহিত সুদর্শন পুরুষ। আহমেদের কথাটা শেষ হওয়ার আগেই রোজা ফট করে আহমেদের দিকে তাকালো। ভ্রুকুচকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে রোজা। 3 বছর আগে বিয়ের পাঠ চুকিয়ে এই লোক এখন নিজেকে কোন হিসাবে অবিবাহিত বলে দাবি করে, আবার বলে কিনা সুদর্শন। রোজার চোখের ভাষা বুঝতে পেরে আহমেদ আড়ালে মুচকে এসে বলল, না মানে, আমি তো একা একা থাকি। এভাবে আমাকে না বলে হঠাৎ করে ফ্ল্যাটে চলে আসলে, ব্যাপারটা আমার ফ্যান ফলোয়ার্সটা ভালোভাবে নাও দেখতে পারে। আচ্ছা, ফরগেট ইট। এসে যখন পড়েছো কেয়ার করার, তো হঠাৎ কি মনে করে তুমি এলে? বিষয়টা কি? আহমেদ ভেবেছিল রোজা হয়তোবা অস্বস্তিতে পড়বে বা ইতস্তত বোধ করবে, কিন্তু আহমেদের চিন্তাভাবনাতে কয়েক লিটার ড্রেনের বালি ঢেলে রোজা বাঁকা হেসে আহমেদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনি যখন অসভ্য নির্লজ্জ হয়ে হুটহাট করে ভূতের মতো আমার ফ্ল্যাটে চলে যেতে পারেন, তখন কিছু না, তখন সেটা আপনার শো কল্ড অধিকার। আর আজ আমি এসেছি দেখে আপনার খুব সমস্যা হচ্ছে, তাই না? কেন? আজকে এখানে অন্য কারো আসার কথা ছিল নাকি? আপনার সেই গার্লফ্রেন্ড যেবা আসবে নাকি? আহমেদ ফট করে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, মোটেই না। তুমি ওই চরিত্রহীন মহিলার কথা আবার বলছো কেন? তুমি সব সময় কেন ওই মহিলাকে আমাদের মধ্যে বিরিয়ানির এলাচের মতো ঢুকাও? আমি কখনো ওই মহিলার কথা বলেছি? রোজা এবার আহমেদের দিকে তাকিয়ে বলল, তাহলে চুপ থাকুন, পালের ঠোঁট দুটোতে ফেভিকল লাগিয়ে রাখুন, আমাকে এখন ঘুমাতে দিন। বলে রোজা শুয়ে পড়তে গেলে আবার আহমেদের দিকে তাকিয়ে বলে উঠল, আর একটা কথা, আমি এখানে আপনার সাথে হানিমুন করতে আসিনি, কাজ আছে আমার, কাজের জন্য আপনার ফ্ল্যাটে এসেছি, কাজ শেষে চলে যাব। আহমেদ জিজ্ঞেস করতে চাইল যে কি কাজ, কিন্তু তার আগেই রোজা আবারও বিছানায় শুয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেলল, তবে মনে মনে বেশ খুশি হলো যে এই কারণেই আসুক না কেন, রোজা তো তার ফ্ল্যাটে এসেছে, এটাই অনেক। কিন্তু আহমেদের মনে এবার অন্য এক চিন্তা আসলো। ঘড়ির দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে রোজাকে উদ্দেশ্য করে বলল, তুমি দুপুরে খেয়েছো তো? রোজা ওদিক ফিরে থেকে উত্তর দিল, আমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, ডাইনিং টেবিলে খাবার রান্না করে রেখে দিয়েছি, নিজে গিয়ে গিলে আসুন, যান, আমি সার্ভ করে দিতে পারবো না। আহমেদ আরেক দফা চমকে গেল, চোখ বড় করে তাকিয়ে রইল ওপাশে মুখ ফিরিয়ে থাকা রোজার দিকে। রোজা তার জন্য রান্না করেছে, তার মানে রোজা তার রান্নাঘরে ঢুকেছে। হঠাৎ করে আহমেদের এই মুহূর্তে পরিবেশটা সংসার অনুভব হতে শুরু করলো। আহমেদ নিশ্চিত হওয়ার জন্য রোজাকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার জন্য, মানে সত্যি আমার জন্য রান্না করছো? সত্যি তো? শুধু আমার জন্য? এবার আর ওপাশ থেকে কোনো রকম জবাব আসলো না। আহমেদ জবাব না পেলেও বুঝে গেল, অন্যরকম এক প্রশান্তি অনুভব করলো বুকের ভেতর। তার আর জবাবের দরকারও নেই। মুচকি হেসে দ্রুত ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আজ রোজা খেয়ে থাকুক আর না থাকুক, তার কোনো কিছু যায় আসে না। রোজা তার জন্য রান্না করেছে, সেই রান্না পারলে আহমেদ একাই খাবে, কাউকে এর ভাগ দেবে না।
আহমেদ ওয়াশরুমে ঢুকে পড়ার পর রোজা মুখ ফিরিয়ে ওয়াশরুমের দরজার দিকে একবার তাকালো। ঠোঁটের কোণে মুচকি হাসি দেখা গেলেও সেকেন্ডের মধ্যে সেই মুচকি হাসিটা মিলিয়েও গেল। আজ আহমেদ স্টুডিওর উদ্দেশ্যে বেরিয়ে পড়ার পরেই রোজা ফ্ল্যাটে চলে আসে। একটু আগে সমস্ত রান্না করে রেখেছে সে, কিন্তু কিছু একটা ভেবে রোজা এবার বিছানার পাশ থেকে নিজের ফোনটা নিয়ে সৌরভকে কল করে বলল, সৌরভ, আমার জিনিসপত্রগুলো যেগুলো তোমাকে দিয়ে পাঠিয়েছিলাম ওগুলো কোথায় রেখেছো? ও পাশ থেকে কি বললো শোনা গেল না। রোজা এবার সতর্ক হয়ে বলল, তোমার স্যার আবার ওই রুমে যাবে না তো? ওকে ফাইন। তুমি এখন কোথায় আছো? হরিয়ারদের সাথে? আচ্ছা, খুবই ভালো। তুমি তাহলে কালকে বিকেলে এখানে ফিরে এসো। আমি কালকে দুপুরেই চলে যাব। হ্যাঁ, আমি আজ রাতে এখানেই থাকবো। কথা শেষ করে ফোনটা বিছানার পাশে রেখে রোজা আবারও ঘুমনের উদ্দেশ্যে ঠিক করে শুয়ে পড়ল। সে আসলে ভোরবেলা থেকে অনেক দৌড়াদৌড়ি করেছে, যাতে বাকি অফিসিয়াল কাজগুলো সব শেষ করে আহমেদ আসার আগে এই ফ্ল্যাটে এসে পৌঁছতে পারে। ডাইনিং টেবিলের ওপর সাজানো খাবারগুলো দেখে বেচারা আহমেদের মাথা চক্কর দিয়ে ওঠে। এই মেয়েটা রান্না করেছে ভালো কথা, তাই বলে এত কিছু? খাবারগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আহমেদের বুকের মধ্যে এক অদ্ভুত আনন্দ জাগে। অনেকদিন হয়ে গেছে রোজার হাতের রান্নার স্বাদ তো সে ভুলেই গিয়েছিল। আহমেদ খাবারের সুগন্ধে মুগ্ধ হয়ে টেবিলে বসে। রোজা আহমেদের জন্য খুব যত্ন করে কয়েকটি বিশেষ খাবার রান্না করে রেখেছে। টেবিলের ওপর সাজানো যেন রোজার হাতের ছোঁয়ায় এক নতুন রূপ নিয়েছে। প্রথমে আছে ধোয়া ওঠা মাটন বিরিয়ানি, যেটা আহমেদের সবচেয়ে বেশি পছন্দ। জাফরান আর খিচুড়ির সুগন্ধে ভরা, মাংসের প্রতিটি টুকরো নরম আর মশলার স্বাদ মাখানো, ওপরে কুচানো বাদাম, কিশমিশ আর ভাজা পেঁয়াজ ছড়ানো। পাশে আছে গরম গরম রেশমি কাবাব, যেটা মাখন এবং ক্রিমের মিশ্রণে তৈরি। আরেকটি থালায় রাখা হয়েছে মাছের ভুনা, মাখা মাখা তেলে ভাজা পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচের মিশ্রণে তৈরি, যার গন্ধ একেবারে নস্টালজিক করে তুলেছে আহমেদকে। আরও আছে বাটার চিকেন, মাখনের নরম আর ক্রিমি সস, কড়া মশলার সঙ্গে মুরগির টুকরো ডুবিয়ে রাখা। শেষে আছে মিষ্টি দই আর ফালুদা, ছোট্ট একটি বাটিতে সাজানো। রোজা খাবারগুলো সুন্দর করে টেবিলের ওপর সাজিয়ে রেখেছে, প্রতিটি থালা ঢেকে রাখা যাতে গরমটা বজায় থাকে। একটি ফুলদানি সাজানো আছে টেবিলের মাঝখানে, যেখানে কয়েকটি তাজা ফুল রাখা, মনে হয় তাড়াহুড়োতে আহমেদের বাগান থেকে তুলে এনেছে। টেবিলের প্রতিটি কোণে তার যত্ন আর ভালোবাসার ছাপ স্পষ্ট। আহমেদ পুরোপুরি হতভম্ব হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না সে। তার মাথায় এটা ঢুকছে না যে রোজা কয়জনের খাবার রান্না করেছে, আর এত কিছু খাবে আহমেদ। তবে আহমেদের এটা ভেবে ভালো লাগলো যে তার পছন্দের খাবারগুলো রোজার মনে আছে। আগে ভার্সিটির দিনগুলোতে রোজা মাঝে মাঝেই রান্না করে আহমেদের জন্য নিয়ে যেত, আর আহমেদ তৃপ্তি সহকারে রোজার হাতের রান্না খেত। যাক, আজ আবারও প্রেয়সীর হাতের রান্না খাওয়ার সুযোগ হয়েছে, কোনো মতেই হাতছাড়া করা যাবে না। আহমেদ মুচকি এসে টেবিলে বসে পড়ল। চোখ বন্ধ করে খুব আবেশের সাথে খেতে লাগলো আহমেদ। প্রতিটি লকমায় তার মধ্যে এক এক রকম আবেগ উকি দেয়। অস্থিরতার মাঝে প্রশান্তি, মুগ্ধতা আর ভালোবাসার এক গভীর অনুভূতি। রোজার হাতের রান্না যেন তার সমস্ত ব্যস্ততা আর একাকিত্ব মুছে দিচ্ছে। প্রতিটি স্বাদে, প্রতিটি মুহূর্তে সে বুঝতে পারে তার জীবনে রোজার অবস্থান কতটা গভীর। খাওয়া দাওয়া শেষ করে আহমেদ ধীরে ধীরে ঘরে ঢুকলো। এবার মনে হয় রোজা বেশ গভীর ঘুমে গিয়েছে। ভারী নিঃশ্বাসের শব্দও পাওয়া যাচ্ছে। আহমেদ পা টিপে টিপে রুমে ঢুকে শার্ট খুলে একটা পাতলা টি শার্ট পরে নেয়। এরপরে ধীরে ধীরে এসে বিছানার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ঠোঁট কামড়ে কিছু না ভেবেই ফট করে রোজার পাশে শুয়ে পড়ে। পায়ের কাছ থেকে পাতলা কম্বলটা নিয়ে রোজার পা ঢেকে দেয়। এরপরে রোজার থেকে কিছুটা দূরত্ব নিয়ে শুয়ে পড়ে। যতই হোক, ঘুম থেকে উঠে যদি বাঘিনী দেখে আহমেদ তার একদম কাছাকাছি শুয়ে আছে, তাহলে গলায় কলসি বেঁধে ছাদ থেকে একদম ফেলে দিবে। ঘরটি নীরব, কেবল বাইরে থেকে আসা হালকা বাতাসের আওয়াজ শোনা যায়। রোজার গা থেকে আসা মৃদু গন্ধ তার কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। আহমেদ চোখ বন্ধ করে রোজার উপস্থিতির কাছাকাছি পৌঁছায়। মনে হয় যেন সময় থেমে গেছে। আহমেদ একটু করে এগিয়ে যায় রোজার দিকে, এমনভাবে এগোচ্ছে যাতে সে নিজেও টের না পায়। সে রোজাকে দেখছে, তার ঘুমন্ত মুখ এক শান্তির মূর্তি। হালকা আলোয় রোজার চেহারা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে, পাপড়ির মতন কোমল। আহমেদ যেন একটু অভিভূত হয়ে পড়ে, কারণ এতদিন পরে এত কাছাকাছি থাকা, এটা যেন একটি বিশেষ মুহূর্ত, যা সে বহুদিনের জন্য স্বপ্ন দেখেছিল।
কিছুক্ষণ রোজার কাছে থেকে আহমেদ আবারও দূরত্ব নিয়ে শুয়ে পড়ে। না, এই মেয়ের এত কাছাকাছি থাকা যাবে না। নিজেকে সামলানো বেশ কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। হৃদয়ে জাগ্রত হওয়া আবেগগুলো যেন প্রিয় স্মৃতির মতন ফিরে আসে, আর সেই স্নিগ্ধ আবেশের মধ্যে সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে রোজার পাশে। তাদের নিঃশ্বাস একসাথে মিটে যায়, যেন তারা দুজনেই একটি নতুন গল্পের সূচনা করেছে। একটি গল্পের যেখানে প্রতিটি মুহূর্ত বিশেষ, যেখানে তারা আবার একে অপরের জন্য ফিরে এসেছে। বারান্দায় টি টেবিলে গোল হয়ে বসেছে সমস্ত বিচ্ছুরা। রিয়াদ, সৌরভ এবং নাহিদ তিনজন মিলে ফোনের মধ্যে লুডো খেলছে। একটু আগে সত্যি সত্যি কার্ড লুডো এনে খেলা শুরু করেছিল, কিন্তু রিয়াদের অবিরত চিটিং করার ফলে অহনা নিজের ফোনে লুডো অ্যাপ ডাউনলোড করে তাদেরকে খেলতে দিয়েছে। রিয়াদের মুখটা ঝুলে গেলেও এবার অন্যরা বেশ আনন্দের সাথে খেলছে। এদিকে বেশ মনোযোগ দিয়ে অহনা এবং নুরা সাজগোজ করতে ব্যস্ত। আসলে আজকে তারা সবাই প্ল্যান করেছে সন্ধ্যাবেলা তারা একসাথে ঘুরতে যাবে। কতদিন হলো কোনো রকম অবসর সময় পায় না। আজ রোজার অনুপস্থিতিতে সবাই এই সুযোগটাই লুফে নিচ্ছে। সৌরভ যেহেতু তাদের সাথে আছে, তাই বিষয়টা আরও চমৎকার হবে। অহনা এবং নুরা দুজনে টপস পরেছে। হাতের ঘড়ি পড়তে পড়তে অহনা বারান্দায় চলে আসলো। হয়েছে হয়েছে, তোদের আর খেলা লাগবে না, অনেকক্ষণ খেলেছিস, চল বেরিয়ে পড়ি। রিয়াদ মুখ কুঁচকে বলল, আজ আমি তোর জন্য জিততে পারছি না। এখন পর্যন্ত এরা দুজনেই 3 বার করে ফার্স্ট সেকেন্ড হয়েছে, বাট আমি সবসময় লাস্ট হচ্ছি। আমি একবার জিতবো, তারপর এখান থেকে বের হব। অহনা বিরক্তিতে মুখ কুঁচকাল। এরপরে নাহিদ এবং সৌরভকে উদ্দেশ্য করে বলল, এই নাহিদ চল। সৌরভ ভাই আপনিও চলুন তো। আজকের মতো একটা দিন, এত সুন্দর একটা সুযোগ পেয়েছি, এভাবে লুডো খেলে সময় নষ্ট করবেন? এইসব লুডো তো ম্যামের আড়ালে ফাঁকি দিয়েও খেলা যাবে, কিন্তু এভাবে ঘোরার আর কোনো সুযোগ পাবেন? চলুন তাড়াতাড়ি। রিয়াদের অসহায় মুখের দিকে তাকিয়ে নাহিদ এবং সৌরভ উঠে গেল। ওদিকে নুরা জুতা পরতে শুরু করে দিয়েছে। সবাই এবার 2 মাস ধরে গ্যারেজে পড়ে থাকা রোজার বড় গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। এই গাড়িটা রোজার কয়েক মাস ব্যবহার করার পরে মূলত রিয়াদ, নাহিদ এবং অহনাকে ইউজ করার জন্য দিয়ে দিয়েছে। এদিকে লুডোতে না জিততে পারার দুঃখে ড্রাইভ করছে রিয়াদ। রিয়াদের পাশে চুইংগাম খাচ্ছে সৌরভ। আজ অনেকদিন পর সে ঘুরতে বের হলো। পেছনে নুরা, অহনা এবং নাহিদ বসেছে। নুরা এবার বলে উঠল, ম্যাম যে কেন স্যারের ফ্ল্যাটে গিয়েছে সেটা তো আমরা কেউই জানি না, কিন্তু ভাগ্যিস গিয়েছিল, না হলে এরকম সুন্দর একটা অবসর কি আমরা পেতাম? সৌরভ এবার পেছনে ঘুরে বলল, তা যা বলছো, এরকম এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ আমরা কখনই পেতাম না। তবে ম্যাম যে কোনো স্যারের ফ্ল্যাট, তবে ম্যাম যে কেন স্যারের ফ্ল্যাটে আছে সেটা আমি একটু আন্দাজ করতে পেরেছি। সবাই বার উৎফুল্লই তাকালো সৌরভের দিকে। অহনা বলে উঠল, সৌরভ বলে উঠল, রেস্টুরেন্টে তো আমার কাছ থেকে স্যারের ফ্ল্যাটের চাবি নিয়েছে। আবার ফ্ল্যাটে যাওয়ার আগে ম্যাম আমাকে অনেক বড় একটা লাগেজ দিয়েছে, আর চার পাঁচটা অনেক বড় বড় ব্যাগও দিয়েছে। সেগুলোর ভিতরে যে কি আছে সেটা তো আমি জানি না, কিন্তু খুব ভারী ব্যাগ ছিল ওগুলো ম্যাম আমাকে দিয়েছিলেন যাতে আমি স্যারের ফ্ল্যাটের কোনো একটা ঘরে লুকিয়ে রাখি। তাই হোস্টেলে ফিরে যাওয়ার অজুহাতে স্যার এখনও ওখান থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি সমস্ত ব্যাগ লাগেজ স্টোর রুমে রেখে দিয়েছি। এখন তোমরা ধারণা করে নাও ম্যাম কোনখানে আছে। নুরা হা হয়ে বলল, ম্যাম লাগেজ কেন নিয়ে গিয়েছে? ম্যাম কি ওখানে ঘাঁটি গাড়বে নাকি? নাহিদ এবার মাথা নেড়ে বলে, না না, ওখানে ম্যামের কোনো রকম জামা কাপড় নেই, ওখানে অন্য কিছু রয়েছে, অনেক শক্ত শক্ত কিছু রয়েছে, বাইরে থেকে হাত দিয়ে বুঝতে পেরেছিলাম। তাদের আলোচনার মাঝে গাড়িটা পৌঁছে গেল চঞ্চল রিসর্টে। তারা আজ সন্ধ্যা থেকে এখানে ঘোরাঘুরি করে রাতে ডিনারটা এখান থেকে করে যাবে বলে ভেবে এসেছে। রোজার ঘুম ভাঙে সন্ধ্যাবেলায়। হালকা আলো ঘরটিতে প্রবাহিত হচ্ছে। চোখ খুলে সে প্রথমে ধীরগতিতে আশেপাশে তাকায়, তারপর আহমেদের দিকে চোখ পড়ে। আহমেদ এখনও তার পাশেই গভীর ঘুমে। তার মুখে একটি শান্তির আবরণ, যেন সমস্ত দিনের ক্লান্তি থেকে মুক্তি পেয়েছে। রোজা কিছুক্ষণ আহমেদের মুখের দিকে তাকিয়ে থাকে। লোকটা বেশ ভালোই দূরত্ব নিয়ে শুয়েছে।
আর একটু এগোলে আহমেদ বিছানা থেকে পড়ে যাবে। রোজা মুচকি আসলো। তার মনে হয় এই মুহূর্তগুলো যেন একটি অনন্ত সময়। আহমেদের নিঃশ্বাসের ছন্দে একটি অদ্ভুত প্রশান্তি খুঁজে পায়। রোজার মনে হয় সেই মুহূর্তটিকে আরও কিছুক্ষণ ধরে রাখতে, কিন্তু সে জানে তার কিছু জরুরি কাজ আছে। সাবধানে উঠে বসে রোজা, আহমেদের দিকে তাকিয়ে কিছুটা সময় কাটায়। তার হৃদয়ে এক বিশেষ অনুভূতি, একটি সম্পর্কের গভীরতা, যে সম্পর্কটা বহুদিনের। তবে সে মনে মনে ভেবে নেয় এখনই সুযোগ। আহমেদ ঘুমিয়ে রয়েছে, এই সুযোগে তাকে সব কাজ করে ফেলতে হবে। শেষবারের মতন আহমেদের দিকে তাকিয়ে রোজা ঘর থেকে স্টোর রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আহমেদের ঘুম ভেঙে যায় একদম রাতে, প্রায় 10টার দিকে। আসলে অনেক ধকল গিয়েছে তার ওপর। এরকম বেশিক্ষণ ঘুমানোটা একদম স্বাভাবিক। তার উপর আবার প্রেয়সী পাশে রয়েছে, ঘুম তো গভীর হবেই। আহমেদ যখন তার চোখ খোলে তখন সে প্রথমে আশপাশে হাত দিয়ে বোঝার চেষ্টা করে যে রোজা আছে কিনা, কিন্তু বিছানা সে একদম খালি পায়। ঘরটি এখন শুনশান, রোজা কোথাও নেই। তার পাশে শুয়ে থাকা রোজা যেন একটা অমূল্য স্মৃতি, এখন নিখোঁজ। মনে হয় কিছু একটা মিস করছে সে। চট করে আহমেদ ঘুমের ঘোর থেকে বেরিয়ে আসে, চোখ ঘষতে শুরু করে। আজব ব্যাপার, মেয়েটা কোথায় গেল? আহমেদ বিছানা থেকে নেমে ঘড়ির দিকে তাকালো। কতটা সময় ঘুমিয়েছে দেখে আহমেদের নিজেরই বিরক্ত লাগলো। তার এবার মনে হলো যে রাত হয়ে যাওয়ার কারণে মনে হয় রোজা ফ্ল্যাট থেকে চলে গিয়েছে, কিন্তু তাকে তো একবার বলে যাওয়ার কথা। চিন্তিত মনে ঘুরে দাঁড়াতেই বিছানার পাশে টেবিলে রাখা রোজার ফোনটার দিকে চোখ পড়ে তার মানে রোজা এখনও এখানেই আছে। সে এবার চিন্তিত চোখে রোজাকে খুঁজতে শুরু করে। প্রথমে বাথরুম, তারপর রান্নাঘর, বারান্দা, কিন্তু কোথাও রোজার চিহ্ন খুঁজে পায় না। মনে হয় কিছু একটা ঘটেছে। বুকের ভেতরে একটা অস্থিরতা কাজ করতে শুরু করে। মেয়েটা দুম করে উধাও হয়ে যায়। আহমেদ এবার ঘরে এসে বেসিন থেকে মুখ ধুয়ে নেয়। হঠাৎ ঘরের দরজা খুলে ক্লান্ত মুখে রোজা প্রবেশ করে। আহমেদ তোয়ালে দিয়ে মুখ মুছছিল। রোজাকে দেখে চট করে তোয়ালে ফেলে এগিয়ে আসে। কোথায় ছিলে তুমি? একটু হতবাক হয়ে আহমেদ জিজ্ঞেস করে। রোজার গম্ভীর মুখে তাকিয়ে থাকে। আহমেদ এবার অধৈর্য হয়ে বলে, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমায়, কোথায় ছিলে তুমি? পুরো ফ্ল্যাট খুঁজেও তো কোথাও পেলাম না। রোজা একটা স্নিগ্ধ হাসি দিয়ে ধীরে ধীরে আহমেদের কাছে আসে। তার উপস্থিতি যেন আবারও সব কিছু পূর্ণ করে দেয়। আহমেদ অনুভব করে তার হৃদয়ের কাছে রোজা ফিরে এসেছে। যেন তার সব ভয় ভীতি মুছে দিয়ে আহমেদ মনে করে রোজা তার প্রশ্নের উত্তর দেবে। কিন্তু আহমেদের ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে রোজা গম্ভীর হয়ে বলে, বাদাম ভাজতে গিয়েছিলাম। আহমেদ ভ্রু কুঁচকে গেল। রোজা এবার নিজের হাসি আটকে বলল, আপনি পুরো ফ্ল্যাটে আমাকে খুঁজলেও গেস্ট রুমে খুঁজেননি, তার মানে আপনার গেস্ট রুমের কথা মনেই নেই। এই কারণেই আপনার জন্য বাদাম ভাজতে গিয়েছিলাম, এটা খেলে স্মৃতিশক্তি বাড়ে। আহমেদ গম্ভীর হয়ে বলে, তুমি আমার সাথে ফাজলামো করছো রোজা? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তুমি চলে গেছো আর তুমি মজা নিচ্ছ আমার সাথে। রোজাও গম্ভীর হয়ে বলল, হুমটেই না, আপনি কি আমার বেয়াই লাগেন যে ফাজলামো করব? আর এমনিতেও আপনার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে ইচ্ছুক নই। সাইড প্লিজ। বলে রোজা আহমেদকে কাটিয়ে ওয়াশরুমের দিকে গেল। আহমেদ বিরক্তির সাথে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলো। রোজা এবার তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, আমি গোসল করে আসছি, বাদাম ভাজতে গিয়ে একদম ঘেমে গিয়েছি তো, গোসল করে এসে রাতে রান্না করব। আহমেদ রোজার কথাকে পাত্তা দেয় না। উত্তর না পেয়ে রোজা এবার দুহাত বুকে গুজে অন্যরকম কণ্ঠে বলল, শুনুন। আহমেদ বিরক্তির সাথে তাকালেও রোজার দিকে। ভাবল রোজা আবারও উল্টোপাল্টা কথাই বলবে, কিন্তু রোজা অন্যরকম চোখে আহমেদের দিকে তাকিয়ে বলে উঠল, Ti amo tantissimo, senza alcuna finzione, তানুস্তে দেবী তার মেলা। ইতালিয়ান ভাষায় এটা বলেই রোজা ঠাস করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। আহমেদের মাথা ভনভন করে ঘুরছে। এটা কোন ভাষায় কি বলে গেল রোজা? আজ সে ভাষা সম্পর্কে অজ্ঞ বলে রোজা এমন করে মজা নেবে তার সাথে? আহমেদ বিরক্ত হয়ে বলল, এই এটা কি ছিল? কি শুরু করেছো রোজা? এটা কোন ভাষা? কি বলো তুমি? কিছুই তো বুঝতে পারলাম না। রোজা ওয়াশরুম থেকে জোরে বলে উঠল, গুগলে ট্রান্সলেট করুন। আহমেদ দাঁত খিচে বলল, তোমার বাংলায় বললে কি সমস্যা? ইংলিশে বললেও তো বুঝতাম। রোজাও দাঁত খিচে বলল,
আমি আপনার মতো নির্লজ্জ না যে সরাসরি বলবো। জানতে চাইলে গুগলে দেখুন, না হলে একদম চুপ থাকুন। আহমেদ ভ্রুকুচকে বলল। এমনভাবে বলছে মনে হয় বাসর করার জন্য আহ্বান জানিয়েছে। রোজা এবার ওয়াশরুম থেকেই অবাক হয়ে বলল, সে কি, আপনি নাকি ইতালিয়ান বুঝেন না? বুঝেই গিয়ে যখন গিয়েছেন তখন একদম গুগল ট্রান্সলেট করবেন না, খবরদার। আহমেদ এবার চমকে গেল। তার কৌতূহলী বেশ বেড়ে গিয়েছে, তাকে জানতেই হবে রোজা কি বলেছে। আহমেদ দ্রুত গতিতে নিজের ফোন নিয়ে ওয়াশরুমের কাছে এসে বলে, রোজা লক্ষ্মীটি প্লিজ আরেকবার বলো, ভুলে গেছি। রোজা বলল, গুগল ট্রান্সলেট করার পর একদম চুপ থাকবেন। আমাকে এ বিষয়ে একদম কিছু বললে আমি এই মুহূর্তে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাব। আহমেদ রাজি হলে রোজা আরেকবার বলে। আহমেদ খুব সূক্ষ্মভাবে টাইপ করে নেয়। কিছুটা বিচলিত হয়ে বিছানায় বসে পড়ে আহমেদ। এরপরে কিছুক্ষণ লেখাটার দিকে তাকিয়ে থেকে ট্রান্সলেট শব্দটাকে প্রেস করে। যতটাই বিরক্তির সাথে ট্রান্সলেট শব্দটাতে প্রেস করেছিল, বাংলায় আসা দুটো লাইন যেন আহমেদ ঠিক কতটাই থমকে গেল। বাংলায় আসা দুটো লাইন দেখে আহমেদ ঠিক ততটাই থমকে গেল। একবার ওয়াশরুমের দিকে তাকালো, একবার ফোনের দিকে তাকালো। এটা কি সত্যি? 2 মিনিট স্তব্ধ হয়ে থাকার পর আহমেদ চেঁচিয়ে উঠল, রোজা। কিন্তু এবার আর রোজা কোনো উত্তর দিল না। আহমেদ এবার পিটপিট করে ওয়াশরুমের দিকে তাকিয়ে ফোনে একবার তাকালো, বিড়বিড় করে বলে উঠল, অসভ্য গুগল, তুই আমার সাথে মজা নিচ্ছিস, আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিস, যেটা কখনোই সম্ভব না। সেটা নাকি সত্যি সত্যি রোজা এটাই বলেছে।